রেদিশা চকোফান বিস্কুট নিবেদিত। স্বাগত সবাইকে। দর্শক, প্রতি বছর ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। এ বিষয়ে আজকের আমাদের এই বিশেষ আয়োজন, যাতে আমরা সরকারের রাজস্ব আয়ের এই গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান, আরও আছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে। মোহাম্মদ আজিজুর রহমান, প্রথমেই আপনার কাছে আসব। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করে। তো এই দিবস আসলে বিশেষভাবে কি গুরুত্ব বহন করে, বা এই দিবস পালনের বিশ্বব্যাপী আসলে উদ্দেশ্যটা কি থাকে? ধন্যবাদ। আপনারা জানেন যে প্রতি বছর ২৬শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন হয়। তো মূলত এর ব্যাকগ্রাউন্ড একটি জানা দরকার। আপনারা জানেন যে জেনারেল এগ্রিমেন্টস অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটা হচ্ছে গ্যাট নামে পরিচিত। এই গ্যাট ১৯৪৭ সালে তারা এর যে নীতিমালাকে একটু যাচাই বাছাই করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় ১৩টা দেশ এই কার্যক্রমে অংশ নেয়, এবং এইটার ফলশ্রুতি হিসেবে সিসিসি নামক একটা প্রতিষ্ঠানের জন্ম হয়। তো সেই সিসিসি বলতে আমরা কাস্টমস কোঅপারেশন কাউন্সিল, যেটা ১৯৫২ সালের গোড়াপত্তন হয়। ১৯৫৩ সালের ২৬শে জানুয়ারি এটার একটা আন্তর্জাতিক সম্মেলন হয়, সেটা হয় ব্রাসেলসে। পরবর্তীতে এর নাম হয় WCO, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, যেটা আসলে ২০০৯ সাল থেকে এই প্রথম যে সম্মেলনের তারিখ ২৬শে জানুয়ারিকে মাথায় রেখে আন্তর্জাতিক কাস্টমস হিসেবে প্রতিপালন করে আসে। এই জন্য ২০০৯ সালের পরে থেকে প্রতি বছরই একটা করে থিম, যেটা আমরা বলি প্রতিপাদ্য, একটা প্রতিপাদ্যকে মাথায় রেখে এই সমসাময়িক গুরুত্বকে বোঝানোর জন্য এই আন্তর্জাতিক কাস্টমস দিবস প্রতিপালন করে আসছে। তো এটা মূলত আসলে প্রতিপালন করা হয় প্রতি বছরই, আমরা বাংলাদেশেও এটা পালন করছি। এবং ২৬শে জানুয়ারি দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এখানে আমরা মিটিং করি, এবং আমরা বোঝানোর চেষ্টা করি যে প্রতি বছরে যে প্রতিপাদ্য থাকে তার গুরুত্ব এবং তার তাৎপর্য, সেটা আমাদের স্টেক হোল্ডার এবং আমাদের কর্মকর্তার মধ্যে এটা যাতে বোঝে। এছাড়া আমাদের কাস্টমসের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ এবং যেসব সম্ভাবনাগুলো আছে সেগুলো তাদেরকে জানান দেওয়া হয়। এছাড়াও প্রতি বছর বিভিন্ন কার্যক্রমে যে সকল খুব গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে, যেমন কেউ ভালো কাজের যদি করে থাকে তার স্বীকৃতি স্বরূপ এই সময় মানে সার্টিফিকেট অফ মেরিট দেওয়া হয়, যাতে এটাকে একটু সবাইকে আমাদের এই কাস্টমসের বিষয়গুলো মানে বোঝানোর জন্য। তো আমার মনে হয় যে শুধু এটা না, WCOর যে গাইডলাইনগুলো আছে সেগুলোও এই দিবসে জানানো হয়। অভিন্ন গাইডলাইন থাকে, সারা বিশ্বে প্রায় ১৮৩টি দেশ এই দিবস পালন করে। এই জন্য আপনাদের অভিজ্ঞতা কি রিসেন্ট ইয়ারগুলোতে এই দিবস পালনে, মানে সচেতনতা বৃদ্ধি বা এই জায়গাগুলোতে উন্নয়ন হচ্ছে কিনা? আমরা মনে করি যে আসলে WCO যে গাইডলাইনগুলো দিচ্ছে সেটা অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসছে। যেমন এখানে প্রতি বছর কিন্তু একটার পর একটা দিয়ে যাচ্ছে, যেমন বর্ডার ডিভাইডস কাস্টম কানেক্টস, তারপর হচ্ছে যে গত বছরে ছিল আমাদের যে ইকোসিস্টেম করা, ডাটা ইকোসিস্টেম করা। এবছরে যেটা আছে সেটা অনেকটা মানে পরবর্তী প্রজন্মকে যাতে লালন করা হয়, এরকম বিষয়গুলো আছে। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে সমসাময়িক যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো থাকে তার গুরুত্ব এবং অর্থ বোঝানোর জন্য আসলে মূলত ২৬শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়। আপনার কাছে আবার আসবো। অরুণ কুমার বিশ্বাস, আপনার কাছে একটু আসতে যাচ্ছি। আজিজুর রহমান যেভাবে বলছিলেন যে এবারেও একটা প্রতিপাদ্য আছে, আমরা যেটি জানি যে নার্সারিং দ্য নেক্সট জেনারেশন, প্রমোটিং এ কালচার অফ নলেজ শেয়ারিং অ্যান্ড প্রফেশনাল প্রাইড ইন কাস্টমস। তো এই প্রতিপাদ্য আসলে মানে এর তাৎপর্যটা কি যদি একটু বলতেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন,
এবারে যে প্রতিপাদ্য বা স্লোগান আমরা যেটাকে বলি, যেটা নির্ধারিত হয়েছে যে নার্চারিং দ্য নেক্সট জেনারেশন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট একটা শব্দ, যে নেক্সট জেনারেশনকে আমরা লালন করব কিভাবে, যে বাই প্রমোটিং এ কালচার অফ নলেজ শেয়ারিং, এবং সেই সাথে আরেকটা হচ্ছে প্রফেশনাল প্রাইড ইন কাস্টমস। এবং আমার এই চাকরিতে প্রায় 19 বছর আমি অতিক্রম করেছি। তো যেটা হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রতিপাদ্যের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সবসময় বলি না যে যারা আমাদের স্টেক হোল্ডার, স্পেশালি দ্য বিজনেসম্যান, তাদেরকে নিয়েই মূলত আমাদের এই আয়োজন। কিন্তু সেই সাথে আরেকটি বিষয় কিন্তু আমাদের ভাববার বিষয় রয়েছে, যে যারা আমরা দীর্ঘদিন ধরে এরকম একটা, আমি বলবো একটা স্ট্রেসফুল জব করে আসছি, সেক্ষেত্রে আমাদের এখন নিজেদের অর্থাৎ অ্যাসেসমেন্ট, মানে সেই অ্যাসেসমেন্টের জায়গাটি কিন্তু এখন চলে এসছে। কারণ আমরা জানি যে এখন সারা বিশ্বব্যাপী একটা গ্লোবালাইজড ভিলেজের মধ্যে আমরা রয়েছি, অর্থাৎ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন যে গাইডলাইন্সগুলো দেয় সেগুলো আমরা প্রপারলি ফলো করতে পারছি কিনা। সেই ক্ষেত্রে একটি টার্ম রয়েছে যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, অর্থাৎ আন্তর্জাতিক যেই উত্তম যে চর্চা সেগুলো আমরা ফলো করতে পারছি কিনা, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি মনে করি এখন সময় এসছে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, অর্থাৎ যারা এখন চাকরিতে ঢুকছেন বিসিএস এর মাধ্যমে বা এআরও পদে যারা ঢুকছেন, তাদের মধ্যে এই যে একটা যেটাকে বলবো নলেজ শেয়ারিং, অর্থাৎ আমরা এতকাল যা কিছু করেছি সেইটাকে ডিসেমিনেট করা, সেই সঙ্গে তারা যেন এই চাকরিটাকে যখন তারা করছে, যখন বিজনেসম্যানদের সঙ্গে তারা সেবা দিচ্ছে, সেটার মধ্যে যেন তারা এক ধরনের আত্মবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি করতে পারে। আমি এটাকে অহংকার বলবো না, যেটা আমরা এখানে বলছি যে প্রফেশনাল প্রাইড, আমি বলছি যে এটা পেশাদারিত্বমূলক আচরণ। আমরা অনেক সময় বলি না যে কাজগুলো আমরা ঠিকমতো করতে পারছি কিনা, হয়রানির কথাবার্তা, এগুলো কিন্তু চলেই আসে, কাস্টমস জুড়ে কথাগুলো থাকে। কিন্তু আমি মনে করি যে ব্যাপারটি আসলে তা নয়। যখন আমরা খুব প্রফেশনালিজমকে যখন নার্চার করব, তখন কিন্তু আমি বুঝবো যে আমার কি কাজ। আমি এখানে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার কাজই রয়েছে যে বিজনেসম্যান, বিজনেস কমিউনিটি যেটি আমাদের কাছে চান, যেরকম সেবা চান, সেটি যেন আমরা সুচারু রূপে তাদের কাছে সেটা আমরা যেন দিতে পারি, যে এই ব্যাপারটাকে আমরা মূলত এগিয়ে নিতে চাই। একদমই ফিল্ড লেভেলে কাজের অভিজ্ঞতা আছে আপনাদের, মানে সেক্ষেত্রে এই প্রফেশনালিজমের জায়গাটা আসলে এই সাম্প্রতিক বছরগুলোতে আসলে কতটুকু উন্নয়ন হয়েছে? আমি তো বলবো যে চমৎকার একটা উৎকর্ষ সাধিত হয়েছে। এর কারণ রয়েছে, যেমন ধরেন এখন এই বর্তমান সময়ে যারা আসলে আমাদের ডিপার্টমেন্টে জয়েন করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা জয়েন করছেন, আমি সবসময় এই কথাটা বলে থাকি যে তারা আগের যে কোনো সময়ের চেয়ে তারা অনেক বেশি অগ্রগণ্য, এবং তাদের যে সমসাময়িক যে সমস্ত জ্ঞান চর্চা সেটা অনেক রয়েছে, এবং তারা জানেন যে আসলে আমরা যেই সার্ভিস ওরিয়েন্টেড জায়গায় রয়েছি, এখানে কিন্তু আসলে আত্মম্ভরিতে দেখানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ আমাদের কর্মকর্তা যারা রয়েছেন, কর্মচারী, তারা তাদের কাজটুকু বুঝে এবং সেভাবে চেষ্টা করেন যে যাতে আমাদের স্টেক হোল্ডাররা হাসি খুশি মনে এবং তাদের যেটা প্রাপ্য আমাদের কাছে সেটা যাতে আমরা বুঝিয়ে দিতে পারি, এই উৎকর্ষের জায়গা থেকে আমরা যথেষ্টই অগ্রগামী, এটা আমি বলতে চাই। আচ্ছা, আজিজুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরিতে আমরা জানি কাস্টমস বিভাগ বেশ কিছু উদ্যোগ নিয়েছে সাম্প্রতিক বছরগুলোর দিকে যদি আমরা তাকাই, তো এর মধ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কথাটি খুব জোরে সরিয়ে আসে। মানে এটা আসলে কি ধরনের সুবিধা দেবে বা চালুর প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে, যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আসলে বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি করতে কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে অনেকগুলো বিষয় মডার্নাইজেশনের কনসেপ্ট নিয়ে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়ায়, স্মার্ট বাংলাদেশকে রূপান্তরিত করার প্রক্রিয়ায় বাংলাদেশ কাস্টমস কাজ করে যাচ্ছে। এর মধ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো অন্যতম। এছাড়াও এইইউ আমরা যা বলি, অথরাইজ ইকোনমিক অপারেটর, আমরা বলি রিস্ক ম্যানেজমেন্ট, আমরা বলি প্রি অ্যারাইভাল প্রসেসিং, মানে আগে প্রসেসিং করে রাখা, পরে অ্যাসেসমেন্ট করা। তারপর আছে আমাদের টিআরএস বাস্তবায়ন, আমাদের আছে বন্ড অটোমেশন প্রজেক্ট বাস্তবায়ন, আমাদের আছে ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট, তারপর আছে অনেকগুলো। এছাড়াও আমরা রিস্ক ম্যানেজমেন্ট, আমরা এই ধরনের ধারণাগুলো আমরা মানে কাস্টমসে রেগুলার বেসিসে কাজ করছি, এবং এটার ডেভেলপমেন্টের জন্য আমাদের এনবিআরে ইন্টারন্যাশনাল ডেস্ক আছে, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই ধরনের প্রতিবেদন 2021-22 সাল পর্যন্ত একটা প্রতিবেদন আমরা শেষ করেছি, আর একটা নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি। তো এর আলোকে আমাদের যত রকমের ডেভেলপমেন্টগুলো আমরা সেটা করে যাচ্ছি। এর মধ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো হচ্ছে সবচেয়ে অন্যতম। এটা 2025 সালে এটা শেষ হবে, কিন্তু ইতিমধ্যেই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো জাতীয় রাজস্ব বোর্ড থেকে চমৎকারভাবে এটার উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। একটা একঝাঁক তরুণ এখানে কাজ করে যাচ্ছে। এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে দেখা যাবে যে একটা প্ল্যাটফর্মে, একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোকে যদি একটা প্ল্যাটফর্ম ধরি,
তাহলে বিভিন্ন অর্গানাইজেশন এখানে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে ডিজিটাল পদ্ধতিতে। ধরেন আপনার কোনো একটা স্টেশনে অথবা কোনো ইম্পোর্ট স্টেশনে অথবা কাস্টম হাউসগুলোতে যদি বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন একটা পণ্য ইম্পোর্ট করতে ইম্পোর্ট পলিসি শুরু করে এক্সপোর্ট পলিসি প্লাস হচ্ছে যে বিএসটিআই, বিসিএসআইআর, সংঘ নিরোধ ডিপার্টমেন্ট, বিস্ফোরক অধিদপ্তর, সবার সার্টিফিকেট লাগে। কারোর সার্টিফিকেট লাগে, কারোর ছাড়পত্র লাগে, কারোর এখানে মানে তাদের ইয়ে লাগে, টেস্ট রিপোর্ট লাগে। তো এগুলো আসলে ভিন্নভাবে দিলে আসলে অনেক দেরি হয়ে যায়, আলাদা আলাদাভাবে দিলে। তো এককভাবে একটা পণ্য ছাড় করতে যে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পারি তাহলে কিন্তু অল্প সময়ে পণ্যের খরচ কমে যাবে এবং দ্রুততার সাথে পণ্য অ্যাসেসমেন্ট করে ট্যাক্স প্রদান করে পণ্য খালাস নিতে পারবে। তো এই জন্য আসলে এই প্রসেসটা অলরেডি 39টা বিভাগ এবং ডিপার্টমেন্ট এটার সাথে এমইও স্বাক্ষর করেছে, কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আই থিঙ্ক যে 2025 সালের মধ্যে এইটা হয়তো আত্মপ্রকাশ করবে এবং এটা একটা মাইল ফলক হিসেবে কাস্টমসের ডিজিটালাইজেশন একটা নতুন পালক হিসেবে দেখা দিবে। তো আমি মনে করি যে এনএসডব্লিউ সেই দিক দিয়ে একটা বিরাট অভিনব একটা ডিজিটাল পদ্ধতি। আচ্ছা, অরুণ কুমার বিশ্বাস, আপনি যদি এটার সাথে একটু যোগ করেন, মানে আমরা যে কর্মযজ্ঞ শুনলাম এখানে তো আসলে ডিজিটালাইজেশনের একটা বড় ব্যাপার চলে আসে এ ধরনের সমন্বিত কাজের ক্ষেত্রে। মানে সেই আধুনিকায়ন প্রক্রিয়া আসলে এটার জন্য কতটুকু প্রস্তুত করা হয়েছে এখন? ডেফিনেটলি আমাদের স্যার যেটি বললেন ব্যাপারটি আসলে এরকমই। আপনি ঠিকই বলেছেন যে ডিজিটাইজড বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু এখন ডাক বাক্স দেখতে পাই না। এখন কিন্তু সবকিছু শর্ট মেসেজিংয়ের মাধ্যমে হচ্ছে বা আমরা হোয়াটসঅ্যাপ অ্যান্ড এভরিথিং ব্যবহার করছি। তো কাস্টমসের ক্ষেত্রে সেই একই সুবিধা কেন নয়? আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, স্যারের কথা আবার রেপ্লিকেট করছি, যে ধরেন একটা পণ্য এসছে যেটা কিনা ফাইটোস্যানিটারি একটা তেজস্ক্রিয়তার একটা সার্টিফিকেট দরকার। এখন যেটা বরাবরই হয়ে আসতো অ্যানালগ যদি আমরা সিস্টেমে যদি বলি, তাহলে যেই অন্য দপ্তরে যদি সে বিএসটি হোক আর যেখান থেকেই হোক রেডিও অ্যাক্টিভ সার্টিফিকেট আনতে গেলে সেখানে আমরা নমুনা পাঠাতাম, সেখানে টেস্ট হতো, তারপরে আবার একজন হয়তো দুদিন পরে নিয়ে আসতেন। এতে যেটা হতো, একদিকে যেমন আপনার সময় বেশি লাগতো, খরচ বাড়তো, এবং একই সাথে যেই পণ্যটি আনা হয়েছে যদি খাদ্যদ্রব্য হয় সেটা কিন্তু কিছুটা মানে যে খাবার যোগ্যতা সেটাও কিন্তু নষ্ট হতো, বিভিন্ন রকমের নষ্ট। তাতে কিন্তু আপনি আমি যারা আমরা এন্ড ইউজার তাদেরও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো মানে কি, যতগুলো এজেন্সি বাংলাদেশের এর সাথে সম্পৃক্ত তারা কিন্তু একটা বাতায়নে তাদের সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করবে। অর্থাৎ সেই সার্টিফিকেটটি কিন্তু তারা কী করবে, যে রিপোর্টটি এলো সেটা ওরা ওই ওয়েবসাইটে গিয়ে সেটাকে আপলোড করে দিবে। অর্থাৎ সেক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে, এক হলো যে কোনো ফলস সার্টিফিকেট আসার কোনো সুযোগ থাকছে না, আর আমার কর্মকর্তা যিনি শুল্কায়ন করবেন তিনি কিন্তু ওয়েবসাইটে গিয়েই দেখতে পারলেন যে হ্যাঁ ওই মন্ত্রণালয়ের এই তেজস্ক্রিয়তা সার্টিফিকেট বা এই উদ্ভিদ সংগনিরোধ সার্টিফিকেটটি কিন্তু এসে গিয়েছে, বা যদি নো অবজেকশন হয় সেটাও কিন্তু এসে গিয়েছে। এতে যেটা হলো যে সময় প্রচণ্ডভাবে এখানে হ্রাস পাচ্ছে এবং হয়রানির সুযোগও কমছে। কারণ যেটা হচ্ছে অন্য এজেন্সি তো তখন একসাথে ইলেকট্রনিক্যালি ব্যাপারগুলো ট্রান্সমিট করছে। এটা আমি মনে করি যে এই পুরো ইম্পোর্ট এক্সপোর্ট যে প্রসেস এটাকে অনেক বেশি অগ্রায়ণ করছে। জি, অরুণ কুমার বিশ্বাস, আপনি বলছিলেন, তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে অথরাইজড ইকোনমিক অপারেশন একটা বিষয় আছে যেটি আসলে জাহাজীকরণের সুবিধা বা খালাস, সরাসরি খালাস, এটা আসলে কতটুকু সহজীকরণ হচ্ছে বা এটা আমার এক্ষেত্রে যদি একটু বলতে সুবিধা হবে এই জন্য যে আমাদের যেই দপ্তর এই কাজটি করছে অর্থাৎ কাস্টমস ভ্যালুয়েশন ইন্টারনাল অডিট, আমি সেখানে বছর দুয়েক আগে পদস্থ ছিলাম এবং আমার হাত দিয়ে প্রথম তিনটি প্রতিষ্ঠান কিন্তু এই ইউ স্টেটাস পেয়েছে। সেগুলো তিনটে ঔষধ কোম্পানি ছিল, ইনসেপ্টা এবং স্কয়ার এবং সেই সাথে আরেকটা বেক্সিমকো, তিনটা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা দিতে পেরেছিলাম। তো এটার স্পেশালিটি হলো যদিও আমরা একটু দেরিতে শুরু করেছি, আমি বেশ কয়েক বছর আগে আমি বুসান কাস্টম হাউস ভিজিট করেছিলাম সাউথ কোরিয়া। তো সেখানে গিয়ে যেটা দেখলাম, যারা এই স্টেটাস পেয়েছে তাদের কিন্তু যখন কাঁচামাল বা যে কোনো র মেটেরিয়াল যখন বিদেশ থেকে আসে, নর্মালি আমরা কী করি সেটা কিন্তু ফিজিক্যাল, কোনো সময় ফিজিক্যাল টেস্ট করা হয় অথবা নমুনা চেখে প্রয়োগ করে দেখা হয়। কিন্তু এই স্টেটাস হলো তাদেরকে এমন একটা অথরাইজেশন দেওয়া হচ্ছে, এমন একটা বিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে যে তারা যে কাঁচামালটি আনছে সেটা কিন্তু আমরা ওই অঙ্গনে বা কোনো কাস্টম হাউসে কিন্তু সেগুলো চেক করছি না, সেগুলো সরাসরি কাঁচামাল চলে যাচ্ছে তাদের ফ্যাক্টরিতে। ইভেন যদি আমাদের দরকারও মনে হয় যে না দেখবো যে আসলে কী পণ্য আসলো, দৈব চরণের ভিতরে দেখতেও চাই, সেটি কিন্তু ওই প্রতিষ্ঠানের অঙ্গনে গিয়ে কিন্তু দেখা হয়।
বা যদি আমরা প্রয়োজন বোধ করি, তাতে যারা হচ্ছে যে তারা কিন্তু একটা ক্লাইমেট অফ ট্রাস্ট তৈরি করতে পারছে। তো আমি যেটা দেখলাম বুশ অ্যান্ড কাস্টম হাউসে মোর দ্যান 50% এই এইও স্টেটাস পেয়েছে। তো এক্ষেত্রে রিস্কেরও ব্যাপার থাকে। আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে ধরেন আমি আপনাকে ট্রাস্ট করলাম, যদি আপনি ট্রাস্টের মিসইউজ করেন তাহলে কিন্তু দেশের প্রভূত ক্ষতি হওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা যেহেতু স্টার্ট করেছি, এইওর ভালো ফল পেয়েছি এবং যেই 3টি প্রতিষ্ঠান এইওর স্টেটাস পেয়েছে তারা কিন্তু বিশ্বাসের অমর্যাদা করেনি। আশা করছি এতে দুটো বেনিফিট হয়। একটা হলো প্রতিষ্ঠান তো বেনিফিটেড হলেনি, একই সাথে কিন্তু আরেকটা জিনিস হলো যে সেক্ষেত্রে আমাদের যে কর্মকর্তার যে একটা ইনভলভমেন্ট থাকে সেটা কিন্তু কমে আসে, বরং আমরা সেই অ্যাটেনশন কিন্তু অন্য যে রিস্কি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা দিতে পারি। অর্থাৎ একইভাবে আমাদের ক্লাইমেট অফ ট্রাস্ট তৈরি হলো, সেই সাথে আমাদের কিন্তু সময় এবং সুযোগও কিন্তু অনেকটা বেঁচে গেল আর কি। জি, আজিজুর রহমান, আমরা জানি যে ডিজিটাল কাস্টমসের জন্য এসআইকো দ্য ওয়ার্ল্ড ব্যবহার হচ্ছে, মানে সেক্ষেত্রে ওভারঅল কাস্টমস ব্যবস্থা যদি আমরা বলি সেখানে আসলে ডিজিটালাইজেশনটা আসলে কোন পর্যায়ে আছি আমরা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা এসআইকো ওয়ার্ল্ড এখন ব্যবহার করছি। এর আগে আমরা এসআইকোডা, প্রথম দিকে এসআইকোডা প্লাস প্লাস, তারপর হচ্ছে যে আমরা 2013 সাল থেকে এসআইকো ওয়ার্ল্ডে চলে গেছি এবং এটা ব্যাপক এসআইকো ওয়ার্ল্ড এখন ব্যাপক মাত্রায় আমরা সমস্ত কাস্টমসের স্টেশনগুলো থেকে শুরু করে কাস্টম হাউসগুলোতে আমরা অ্যাসেসমেন্ট, ভ্যালুয়েশন, এসএস কোড, এই পুরা এসএস কোড ক্লাসিফিকেশন, এইসব বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি এবং সব ডিজিটাল ফরম্যাটে ওয়েব বেস। এখানে যে কেউ ইচ্ছা করলে যে বাসায় বসে সে তার বিল অফ এন্ট্রিটা সাবমিট করতে পারে, বিল অফ এক্সপোর্ট হোক, বিল অফ ইম্পোর্ট হোক, বিল অফ এন্ট্রি হোক, এটা সাবমিট করতে পারে। তো সেই কারণেই এটার একটা ব্যাপক পরিস্থিতি এবং যেই ইম্পোর্ট এক্সপোর্ট বাণিজ্যের সাথে জড়িত সে এসআইকোটা চেনে। তো এটা এখন প্রথম দিকে যে পর্যায়ে ছিল, এখন আমরা দেখছি যে গত 2 বছর ধরে এটার উপর ব্যাপক সংস্কার হয়েছে, মানে যাতে কোনোভাবেই কোনো স্টেশনে এটা যেন স্লো না হয়ে যায়, কোনো স্টেশনে এটা যেন বন্ধ না হয়ে যায়। এই জন্য এটা অনেক এনবিআর একটা বিরাট বাজেট এখানে খরচ করেছে। এখানে ল্যান, এখান থেকে কম্পিউটার, সব নতুন কম্পিউটার, মানে কম্পিটেবল কম্পিউটার, মানে এসএকোডার সাথে যেগুলো ফিট করে সেরকম করে বিভিন্ন জায়গায় বিদ্যুতের সমস্যা ছিল সেগুলো আমি জানি। আমি কিছুদিন আগে বেনাপোল কাস্টম হাউসে কাজ করেছি, ওখানেও বিরাট মানে রাস্তা খুঁড়ে ওই লেনগুলো নিয়ে, ওই তারগুলো আমরা নিয়ে গেছি, নিয়ে সমস্ত জায়গায় প্রায় 200 পয়েন্টে আমরা নতুন করে আবার এই এসআইকোডার লাইন টেনে আমরা এটাকে কার্যক্রম করেছি। ফুল ফাংশনিং এবং এটা হচ্ছে যে ওয়েব বেসড। তো সেই কারণেই এটা এখন আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়, বাণিজ্যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আরেকটা বিষয় যে আমরা বলে থাকি যে মানে আন্তর্জাতিক সন্ত্রাস প্রতিরোধ কিংবা চোরাচালান বন্ধ কাস্টমসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, মানে এইটা আপনারা আসলে কিভাবে করেন যদি একটু বলতেন। চমৎকার একটা প্রশ্ন। আসলে এটা কাস্টমস আগে রাজস্ব আদায় করত, এখনও রাজস্ব আদায় করে, কিন্তু কাস্টমসের ক্ষেত্রে রাজস্ব আস্তে আস্তে কম আদায় হবে এবং আমরা অন্যান্য দেশের মতো অন্যান্য বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব দিচ্ছি। যেমন ধরেন চোরাচালান নিরোধ, আন্তর্জাতিক সন্ত্রাস দমন, তারপর হচ্ছে মানি লন্ডারিং, এরপরে আছে যেসব বিভিন্ন রকমের মুদ্রা, তারপর হচ্ছে জীব বৈচিত্র্য যেগুলো মানে সংরক্ষণযোগ্য, সেইগুলো যাতে এক দেশ থেকে আরেক জায়গায় না যেতে পারে, এই বিষয়গুলো আমরা মনিটর করে থাকি এবং প্রতিনিয়ত মনিটর করে থাকি। বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে আমাদের এয়ারপোর্টগুলোতে স্বর্ণ চোরাচালান সহ অন্যান্য বিষয়গুলো আমরা চমৎকারভাবে প্রতিরোধ করতে পেরেছি এবং আমরা বিভিন্ন স্টেশনে বিভিন্ন প্রতিরোধ কমিটি আছে, যেটাকে আমরা এক এক স্টেশনে, যেমন চিটাগং কাস্টমস AAR বলি, যেমন বেনাপোলে আমরা বলি হচ্ছে IRM, অন্যান্য কাস্টমস এই ধরনের প্রতিরোধ সিস্টেম আছে, যে যারা তাদের মূলত কাজ হচ্ছে এই ধরনের গুডসকে প্রতিনিয়ত মনিটর করা, তাদেরকে দেখা এবং আমরা এই জন্যই ড্রাগগুলোকে প্রোটেক্ট, যাতে দেশের অভ্যন্তরে না প্রবেশ করতে পারে সেই বিষয়গুলোকে আমরা মনিটর করা। এই জন্য ইউএনের তত্ত্বাবধানে আমরা ডক বলে একটা UNODC বলে আমরা একটা প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে কাজ করে যাচ্ছে। এদের মূল কাজ হচ্ছে কোনোভাবেই যেন অবৈধ অস্ত্র, অবৈধ পণ্য চালান, মাদক সংক্রান্ত বিষয় যাতে কনসাইনমেন্ট যাতে না ঢুকতে পারে, সেইগুলো প্রতিনিয়ত আন্তর্জাতিক সংস্থার সাথে মিল রেখে কাজ করে যাচ্ছে। তো সেই কারণে আপনি দেখবেন মাঝে মাঝে আমরা এই ধরনের রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফলো করে এইসব প্রতিষ্ঠান আমরা ধরতে সক্ষম হয়েছি। তো আমরা
অবিরামভাবে এই কাজগুলো করে যাচ্ছি, এই সন্ত্রাস দমন, এই মাদক পাচার, এটা যাতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না করতে পারে সেজন্য আমরা রেগুলার বেসিসে এটা কাজ করে যাচ্ছি। জি, অরুণ কুমার বিশ্বাস, আমরা অনেক সময় সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের পক্ষ থেকে কাস্টমসের দ্বারা হয়রানির একটা অভিযোগ শুনি। মানে সে ধরনের ঘটনা যদি ঘটে, মানে তাদের আসলে অভিযোগ দেওয়ার জায়গাটা কোথায় বা কিভাবে তারা সেটা থেকে মুক্তি পেতে পারে বা চাইতে পারে? ধন্যবাদ। আপনার এই পয়েন্টে আসার আগে আমি যেটা একটু আগে আলাপ হচ্ছিল এই সম্বন্ধে আমি একটু অ্যাড করতে চাই, অর্থাৎ মানি লন্ডারিংয়ের বিষয়টা, এটা কিন্তু এখন একটা বার্নিং ইস্যু। মজার ব্যাপার হলো এই যে নর্মালি সাধারণ অর্থে কিন্তু আমরা মানি লন্ডারিং বলতে বুঝি যে বিদেশে টাকা পাচার, কিন্তু ব্যাপারটি মোটেও তা নয়। কারণ লন্ডারিং মানে হলো ধোলাই, অর্থাৎ টাকা ধোলাই। টাকা কিভাবে ধোলাই হয়? যে যখন যে কোনো অবৈধ উৎস থেকে যখন টাকাটা আসে, সেই টাকা আপনি যদি সংরক্ষণ করেন, উপার্জন করেন কিংবা ব্যবহার করেন, সেটাকে আমরা মানি লন্ডারিং বলে থাকি। একই সঙ্গে এমন নয় যে আপনার বিদেশে পাঠাতেই হবে, দেশের মধ্যেও কিন্তু মানি লন্ডার্ড হতে পারে, অর্থাৎ এটা লেয়ারিং হতে পারে। প্রথম যে টাকা হয়, যে এই যে অন্যায়ভাবে যে টাকাটি আসে, সেটি কিন্তু তখন বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাংক বা নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোতে চলে যায়। তারপর ওইখানে 2-3টা লেয়ারিং হওয়ার পরে কিন্তু মানুষ ভোগ করে কিংবা জমা রাখে বা এনিথিং যা কিছু করে। তো সেই ক্ষেত্রে কাস্টমসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো এই, আমরা বলে থাকি যে যত পরিমাণ মানি লন্ডারিং হয় যে কোনো দেশে, তার প্রায় 80% হয় হলো ব্যবসার মাধ্যমে, ট্রেড বেসড মানি লন্ডারিং। সেই ক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি আন্ডার ইনভয়েসিং কিংবা ওভার ইনভয়েসিংয়ের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন বুঝতে পারি যে যেমন আপনার টাকা বিদেশে করা হয়েছে, আপনি ধরেন কিছু একটা ইম্পোর্ট করবেন, আসলো মাটি, অনেক সময় আমরা খালি কন্টেইনারের ব্যাপারটাও করতে পারি। তো যেটা হয় রিস্ক ম্যানেজমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু আগের থেকে বুঝতে পারি, অর্থাৎ যারা ইম্পোর্টার, যারা একটু নটোরিয়াস, তাদের সম্বন্ধে আমাদের কাছে তথ্য থাকে, সেই অনুসারে কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু দৈবচনের ভিত্তিতে কিন্তু আমরা সেই কনসাইনমেন্টগুলো চেক করি। এর ফলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে কিন্তু জিনিসপত্র আসেনি। তো এই ব্যাপারটা কাস্টমসের একটা গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এখন আপনি যে প্রশ্নটি করলেন সেই হয়রানি ব্যাপারে আসি। এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে হয়রানি কিন্তু, এই যে হয়রানির যে একটা ক্লেইম, এটা বিভিন্ন কারণে আসে। ধরেন আপনি একটু স্ট্রিক্ট হলেন, অথবা একটা প্রতিষ্ঠানের 2-3টা কনসাইনমেন্ট আটকে দিলেন সঙ্গত কারণে, তখন কিন্তু সে কি করবে? নর্মালি আমরা কি করি, যখন আমাদের কোনো স্বার্থে হানি হয় তখন কিন্তু একটা হয়রানির কথা তুলি, এটা এক ধরনের। আবার এর মানে এই না যে একেবারেই হ্যারাসমেন্ট হয় না, আমি তা বলছি না। তো আপনার প্রশ্ন হলো যে আমরা কোথায় গিয়ে কমপ্লেইন করব। কমপ্লেইন করার সুযোগ কিন্তু প্রত্যেকটা কাস্টম হাউস কিংবা আপনার ভ্যাট কমিশনারেটে রয়েছে, সেখানে যিনি বসেন কমিশনার মহোদয়, তার কাছে কিন্তু অভিযোগ বাক্স রয়েছে, রিটেন আপনি জানাতে পারেন। ইভেন ইউ ক্যান গো টু দ্য এনভিআর চেয়ারম্যান মহোদয় অত্যন্ত এই ব্যাপারে একেবারে স্ট্রিক্ট, অর্থাৎ সেখানে যদি কোনো কমপ্লেইন যায় তখন উনি সেটি সঠিক তদন্তের ভিত্তিতে কিন্তু ব্যবস্থা নেন। এবং আমি তো বলতে চাই যে অন্য যে কোনো এজেন্সির তুলনায় আমাদের কাস্টমস ডিপার্টমেন্টে কিন্তু এই ব্যাপারগুলোকে আরও গুরুত্বের সঙ্গে দেখা হয়, যেহেতু বিষয়টি রাজস্বের সঙ্গে সম্পৃক্ত। এটি শুধুমাত্র যে অন্য একটা বিজনেসম্যানদের জন্য হয়রানি বা ক্ষতির কারণ তা নয়, বরং এইটি সংঘটিত হলে কিন্তু সেক্ষেত্রে রাজস্বের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। তো আমাদের এনবিআর কিন্তু এই বিষয়টাকে কখনোই হালকাভাবে দেখেন না, এবং আপনারা হয়তো বাইরে থেকে জানেন না, ভেতরে ভেতরে কিন্তু এই বিষয়গুলোর অনেক শাস্তি দেওয়াও হয়, যেটা আমরা বলি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়, শাস্তিও হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে হালকা চালে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে সেক্ষেত্রে মানে এই যে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম দীর্ঘায়িত হওয়ারও একটা অভিযোগ আমরা শুনি, বিশেষ করে কাস্টমসের লোকবল সংকটের একটা কথা বলা হয়। যদি একদম সংক্ষেপে বলেন যে লোকবল সংকট এখন হয় কি, এটা তো আসলে একটা ঠিকই কথা, যত আমাদের দিন দিন যত ভলিউম বাড়ছে সেই তুলনায় কিন্তু জনবল নিয়োগ হচ্ছে না, আবার হচ্ছেও। যেমন এই যে 40তম বিসিএসে কিন্তু 74 পিপল এলো, সেটা আমি বলবো না যে প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল, তবে যেটি আপনি বললেন যে আমাদের সময় বেশি লাগার কারণ কিন্তু শুধুমাত্র কাস্টমস নয়, কারণ আমরা শুধু শুল্কায়ন কার্যটি সম্পন্ন করি, কিন্তু এই যে সমস্ত মালামাল যেগুলো আনা হয় বিদেশ থেকে, সেগুলো কিন্তু থাকে বিভিন্ন পোর্টের অধীনে। এখন ধরেন আমরা একটা পণ্য ফিজিক্যাল এক্সামিন করব, সেক্ষেত্রে কিন্তু বন্দর কর্তৃপক্ষের কিন্তু একটা হেল্প দরকার। বন্দর কর্তৃপক্ষ যদি যথেষ্ট আপনার লোকজন যদি আমাদের সরবরাহ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এমনিতেই বিষয়টি একটু ডিলেইড হয়। এবং এইটা ভাবার কোনো কারণ নেই যে যত দোষ নন্দ ঘোষ। আমি এয়ারপোর্টে যখন আমার পোস্টিং ছিল আমরা দেখেছি যা কিছুই হোক না কেন সব দোষ কিন্তু কাস্টমসের ঘাড়ে গিয়ে চাপে, ব্যাপারটি আসলে তা নয়। আমরা যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করছি। আমরা একদম শেষ পর্যায়ে আজিজুর রহমান, আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাই যে মানে রাজস্ব বৃদ্ধিতে আসলে কাস্টমসের ভবিষ্যৎ পরিকল্পনা মোটা দাগে দুই একটা যদি বলেন। ধন্যবাদ। অবশ্যই রাজস্ব আদায় করে যাচ্ছে কাস্টমস বিভাগ, শুধু কাস্টমস না, কাস্টমসের অন্য বিভাগও, বিশেষ করে জাতীয় রাজস্বের অধীন ইনকাম ট্যাক্স এবং ভ্যাট। তবে কাস্টমস এখন গত অর্থ বছরে কাস্টমস প্রায় 90,000 কোটি টাকার মতো আদায় করেছে। সব মিলে আমরা 3,01,000 কোটি টাকা আদায় করেছি, এবং এবছরে টার্গেট আছে সব মিলে 3টা অর্গান মিলে আমাদের টার্গেট আছে 3,70,000 কোটি টাকা। তো এখানে এনবিআর কাস্টমস বিভাগ দিয়ে আদায় করবে প্রায় 90 থেকে 95,000 কোটি টাকা।
তো এখন যেটা বিষয় হলো যে আমরা এই শুধু মানে রেভিনিউ আদায় করি না, আমরা রেভিনিউ আদায়ের সাথে সাথে যেটা আমরা এতক্ষণ আলোচনায় দেখলাম যে আমরা অন্যান্য চোরাচালান প্রতিরোধ, আমরা বৈদেশিক বাণিজ্যের প্রসার, আমরা যদি এগুলো সবসময় যদি অব্যাহত রাখি, তবে আমরা একটা জিনিস আসলে এই রেভিনিউ আমরা একটা 2000 আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত 2041 সালের উন্নত মানে আমাদের বাংলাদেশকে উন্নত অবস্থানে দেখতে চাই এবং সেখানে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাস্টমস বিভাগ এই স্মার্ট বাংলাদেশকে মাথায় রেখে কাজ করে যাচ্ছে এবং আশা করি যে আমাদের যে ধরনের সরকারি চ্যালেঞ্জ মানে আমাদের রাজস্ব আদায় টার্গেট থাকবে, সেই রাজস্ব আদায় আমরা এই স্মার্ট বাংলাদেশের রূপায়ণের মাধ্যমে আমরা আদায় করতে সক্ষম হব। জি, ধন্যবাদ। আমাদের হাতে আসলে সময় নেই, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব আগামী দিনে দেশের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাস্টমস বিভাগ। আমাদের আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজন আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।